আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে যে খুব বেশি ভালো আছি সেটা বলবো না। আপনারা তো মোটামুটি সবাই জানেন যে আমার ফ্যামিলি ঢাকায় এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তবে এই ঢাকায় মানে আমাদের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে আসার যে 5.5 ঘন্টার যে একটা জার্নি তারা করেছে, সেটা কি বলবা কিছু? তো সেটা খুব একটা মানে টেনশন ফ্রি ছিল না। তো গতকালকে সকাল থেকেই শুরু করি না, তাহলে বুঝতে পারবেন আপনারা। সকালবেলায় গতকালকে দুপুরবেলায় আম্মুদের রওনা দিয়ে ঢাকায় আসার কথা ছিল। তো সকালবেলা থেকে তো ফোন দিচ্ছি, কথা হচ্ছে, হঠাৎ করে ফোন দিলাম, আম্মু বলতেছে যে গাড়ি একটা ঠিক করা হয়েছিল, তো সেই গাড়ি হঠাৎ করে নিষেধ করছে যে ওনারা এই অবস্থাতে ঢাকায় যাবে না। তো তখন আম্মুর সাথে কথা বলতে বলতেই আম্মু বলতেছে আর একটা গাড়ি ঠিক করা হয়েছে। শরীফুল ভাইকে তো আপনারা চিনেন, ওই যে আমাদের পাশে যে ইতি ভাবির হাজবেন্ড, ওনার তো ভাড়ার গাড়ি আছে, ওটাতে করে সব সময় সব জায়গায় যাওয়া আসা করে ভাইয়ারা। ভাবি বাবার বাড়িতে গেলে ওইটাতে করে যাওয়া হয়, কিন্তু ওইটাতে তো হবে না, ওইটা তো কার, বড় গাড়ি লাগবে। তো যাই হোক, এরপর আম্মুর সাথে আমি কথা বলা অবস্থাতেই ভাইয়া দেখি বলতেছে যে আরেকটা যে গাড়ি ঠিক করছি এটাও যাবে না, ওনারাও নিষেধ করে দিছে, ওনারাও যাবে না আর কি। তো আম্মুর মানে মুখটা দেখলাম শুকাই গেছে, আর আমারও এত টেনশন লাগছিল যেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। বুকের ভিতরে ধুক ধুক করছিল টেনশনে, দুপুরবেলা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি নাই। তারপরে সন্ধ্যার দিকে সন্ধ্যা না, ঠিক বিকাল, তখন আমার এখানে তখন প্রায় কয়টা বাজে, 4টা বা 3:30 এরকম বাজে, বিকাল হবে আর কি। তো আম্মুকে এর মধ্যে কয়েকবার ফোন দিছি, আম্মু বলতেছে তোমার ভাইয়া খুঁজতেছে গাড়ি। ভাইয়াকে নক করলাম, ভাইয়া বলছে টেনশন করিস না, ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাব। আমার তো এত অস্থির লাগতেছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে ঢাকা পর্যন্ত আসতে হবে, আমাদের ওইখান থেকে ঢাকা আসতে গেলে যমুনা সেতু পার হতে হবে, ঢাকা টাঙ্গাইল রোড পার হতে হবে, তারপরে ঢাকার ভিতরে ঢুকতে হবে। তো এইসব রাস্তাগুলোর কি অবস্থা তা তো আমি জানি না, যতটুকু নিউজে দেখছি ততটুকুর উপরে ডিপেন্ড করে ভিতরে টেনশনটা তখন আরো বেড়ে যাচ্ছিল। এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না কেমন লাগছিল। তারপরে যাই হোক, আমি হলো করলাম, 3:30টার দিকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে আমি বললাম আম্মু কি অবস্থা? আম্মু বলল আলহামদুলিল্লাহ খবর ভালো, আমাদের পাবনা থেকে একটা গাড়ি ঠিক করা হয়েছে, সেই গাড়ি যেতে রাজি হয়েছে, যদিও ভাড়া একটু বেশি, কিন্তু কিছু করার নেই, এমন পরিস্থিতিতে আসতেই হবে ঢাকাতে। তো ভাড়া একটু বেশি হলো, এখন কিছু করার নাই, বলছে সন্ধ্যা 7টার দিকে গাড়ি আসবে আর কি, বাংলাদেশ টাইম 7টার দিকে গাড়ি আসবে বলছে। তাই বললাম ক্যান্সেল করবে না তো? আম্মু বলতেছে না, ক্যান্সেল মনে হয় না করবে, কারণ ভাড়াটা যেহেতু ঠিকঠাক হয়ে গেছে, ক্যান্সেল আশা করি ইনশাল্লাহ করবে না। তারপরে যতক্ষণ পর্যন্ত গাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত আমার এত টেনশন হচ্ছিল। তারপরে বাংলাদেশ টাইম যখন সন্ধ্যা 7:05 বা 10 হবে এরকম টাইম আমি আম্মুকে ফোন দিছি, আম্মু মাত্র মাগরিবের নামাজ পড়ে তখন উঠছে, মানে মাগরিবের নামাজের পরে আর কি, আমার টাইমটা এক্সাক্ট মনে নাই। তো নামাজ পড়ে উঠছে, আমি বললাম আম্মু গাড়ি আসছে? আম্মু বলতেছে হ্যাঁ এখনই চলে আসবে। বলতে বলতে দেখি ভাবি উপর থেকে ডাক দিছে মা রেডি হন, গাড়ি চলে আসছে। তখন ভিতর থেকে মানে আলহামদুলিল্লাহ বলে যে একটা শান্তি লাগছে, সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কি যে শান্তিটা লাগছে তখন। তারপরে আম্মুরা গাড়িতে উঠলো, উঠে আম্মু ফোন দিল, আপনারা তো দেখলেন। তারপরে ভাইয়া কিছুক্ষণ পরে ভাইয়া ফোন দিল। এরপর থেকে শুরু হলো নতুন টেনশন, আল্লাহ রাস্তায় কিভাবে আসতেছে। আমার ছোট 2টা ভাইস্তা ভাস্তি আছে, রাস্তাঘাটের অবস্থা রাতের বেলা, তাও আবার। তো ভাইয়াকে বেশি ফোনও দিচ্ছি না, কারণ রাতের বেলা ভাইয়াকে বেশি ফোন দিলে ভাইয়া দেখা যাবে যে ঘুমায় যাইতে পারে। সারাদিন যেহেতু ও দৌড়াদৌড়ি করেছে গাড়ির জন্য, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়েছে, এর কাছে ওর কাছে, ওর হয়তো বা টায়ার্ড লাগতে পারে, ঘুমায় যাইতে পারে। ভাবির মোবাইলেও ফোন দিতে পারতেছি না, কারণ ভাবির মোবাইলে নেট নাই, আমার মোবাইল থেকেও কল ঢুকতেছে না। তারপরে আমার মোবাইল থেকে আম্মুকে অনেকবার ফোন দিলাম, আম্মুর মোবাইলেও কল ঢুকতেছে না। যখন কল ঢুকতেছিল না তখন আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতেছি যে মানে আমার যে তখন কেমন লাগতেছিল, আল্লাহ কি হইলো, কেন ফোন ঢুকতেছে না। আমার মোবাইল থেকে ভাইয়ার মোবাইল, আম্মু বা ভাবির মোবাইল, এগুলাতে কল ওইভাবে যাচ্ছিল না। শেষ পর্যন্ত আপনাদের ভাইয়ার মোবাইলটা নিয়েছিলাম, মানে আমরা রওনা দেওয়ার 1.5 ঘন্টা পরের কথা বলতেছি না, 2 ঘন্টা পর মোবাইলটা নিয়ে আমি বিসমিল্লাহ বলে দোয়া পড়তে পড়তে ফোন দিলাম আম্মুটাতে, দেখলাম আলহামদুলিল্লাহ কল ঢুকছে।
আম্মু বললো যে না কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি যমুনা সেতু পার হয়ে গেছি, রাস্তা ফাঁকাই আছে, রাস্তায় কোনো সমস্যা নেই। যাই হোক, তারপর থেকে আবার ধুক ধুক করতেছে যে আল্লাহ কত দূর আসলো, কত দূর আসলো, কত দূর আসলো। আমার এখানে তখন রাত বাজে 1টা, বাংলাদেশে তখন রাত 11টা। তখনও ভাবলাম যে ফোন দিব, ফোন না দিয়ে ভাইয়াকে একটা মেসেজ দিলাম, যেহেতু ভাইয়ার মোবাইলে নেট ছিল। ভাইয়া বলতেছে হ্যাঁ আমরা যাচ্ছি, সমস্যা নেই, তুই টেনশন করিস না। তারপরে আমার এখানে যখন রাত, তখন সম্ভবত রাত 2:30 বা 2:45 হবে, 2:45 বাজে। আমার ঘুম নাই, আমি ঘুমাইতে পারতেছি না। মানে আমার কেমন লাগতেছে সেটা একমাত্র আমি জানি, আমার উপর আল্লাহ জানে যে আমার কেমন লাগতেছিল। তো 2:45টার দিকে আমি ভাইয়াকে আবার নক করলাম যে ভাইয়া কত দূর। ভাইয়া বলতেছে আমরা কল্যাণপুর। বিশ্বাস করবেন তখন মনে হলো আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাইয়া বাসায় পৌঁছায় তুই আগে আমাকে নক করবে। ভাইয়া বলছে আচ্ছা সমস্যা নাই। আমি বললাম আমি কিন্তু জেগে আছি। রাত 3:30 বাজে, তখনও দেখি ভাইয়া কোনো নক করছে না। তখন আমি কি করলাম, বাবুকে নক দিছি। দেখলাম বাবু অনলাইনে আছে, বাবুকে নক দিলাম, বললাম বাবু ভাইয়ারা কি পৌঁছাইছে? তো বাবু রিপ্লাই দিল আপু এই যে মাত্র ভাইয়ারা গ্যারেজের মধ্যে গাড়ি নিয়ে ঢুকলো, আমরা এখন মালপত্র উপরে তুলবো। বিশ্বাস করবেন কিনা জানি না, ওই মুহূর্তটাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমার মনে হলো আল্লাহ আমার বুকের মধ্যে থেকে অনেক বড় একটা টেনশন চাপা, কষ্ট, একটা বোঝা নামলো। আলহামদুলিল্লাহ আমার আত্মায় পানি আসলো। আসলে সত্যি কথা, কাছের মানুষ প্রিয়জনদের জন্য যে কেমন লাগে সেটার ফিলিংস এইসব টাইমগুলোতে বেশি ফিল করা যায়, বেশি বোঝা যায়। তারপরে তো যাই হোক, বাবু বললো যে আচ্ছা আপা আমরা তাহলে লাগেজপত্র তুলি। এর কিছুক্ষণ পরে দেখি, প্রায় 15-20 মিনিট পরে দেখি বাবুর মোবাইল থেকে ভিডিও কল দিছে। তো রিসিভ করলাম, দেখি আম্মু বলতেছে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাইছি, ভালোভাবে পৌঁছাইছি। আমি বললাম আম্মু যাক তোমরা পৌঁছাইছো, আমার খুবই শান্তি লাগছে, আমি এখন তাহলে ঘুমাই। ভাইয়াও ফোন দিল। আমি বললাম ভাইয়া আমি শুনছি তোরা পৌঁছাইছিস, ঠিক আছে সমস্যা নাই, তোরাও রেস্ট নে, তোরাও অনেক টেনশনের ভিতর দিয়ে আসছিস, আমি তোদের সাথে পরে কথা বলবো, ঘুমা। আমিও ঘুমাই গেছি। আমি না আর টের পাই নাই, আমি ঘুমাইতে ঘুমাইতে আমার প্রায় 4টা বাজছে। আমি এক ঘুমে সকালবেলা টের পাইছি। তখন দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, একদম বলতেই পারবো না। আপনাদের ভাইয়াও জেগেছিল, আপনাদের ভাইয়াও টের পাই নাই আজকে। তো উঠলাম, উঠার পরে তখন আমার এখানে তখন 10টার মতো বাজে, আগেই উঠছে। আপনাদের ভাইয়া অফিসে গেল, আমি 10টার দিকে উঠে একটু চা বানালাম, চাটা নিয়ে বসলাম। তো ভাবলাম যে আম্মুকে কি ফোন দিব, কারণ আমি জানি আম্মুরা রাত্রে অনেক রাত করে হয়তো ঘুমাইছে, কি অবস্থা কি হবে না হবে। তো ফোন আর তখন দিলাম না, তারও কিছুক্ষণ পরে বাংলাদেশ টাইম যখন 9টা, তখন আম্মুকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আম্মু ফোন ধরলো। আমি বললাম কি অবস্থা আম্মু? আম্মু বললো আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা রাস্তায় হয়নি। হ্যাঁ রাস্তায় পুলিশ ছিল অনেক জায়গায়, আর্মিরা ছিল অনেক জায়গায়, তবে কোনো জায়গায় আমাদেরকে আটকায়নি, কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। আম্মু বলতেছে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিতে নিতেই আসছি পুরাটা রাস্তা, এই আর কি অবস্থা। যাই হোক, সারাদিনে আম্মুর সাথে কয়েকবার কথা হলো। তো ভাইয়া মনে হয় একবার খুব দরকারি একটা কাজে বাইর হয়েছিল, তো কাজটা শেষ করতে পারে নাই। আজকে তো মিমের বাসায় ঢাকাতেই আছে আম্মুরা। আর আম্মুর সাথে একটু আগে আমার আবার কথা হলো, যেহেতু অনির্দিষ্টকালের জন্য কারফিউ 6টা থেকে শুরু হয়ে গেছে। এখন ফোন দিয়েছি, দেখি আম্মুর সেই আবার মুখের মধ্যে টেনশন চাপা, একটা টেনশন। আম্মু বলতেছে জানি না কি হবে, জানি না, এটা অনির্দিষ্টকালের জন্য কারফিউ, এয়ারপোর্টে কিভাবে যাবো। আমি বললাম আম্মু টেনশন করো না, আল্লাহ ভরসা, আল্লাহ যদি তোমাদের রিজিক মালয়েশিয়ায় রাখে ইনশাআল্লাহ তোমরা সহি সালামত এখানে এসে পৌঁছাবা। আম্মু বলতেছে কি জানি না। আম্মুর আসলে একটু টেনশন করলে বুকে ব্যথা শুরু হয়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়। আমি বললাম তুমি কোনো কিছু নিয়ে টেনশন করো না, সব কিছু ঠিক হবে, আল্লাহ সব কিছুতেই সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো এই পরিস্থিতি, এমন পরিস্থিতি, আমরা দেশের বাহিরে থেকে এরকম পরিস্থিতিতে আমরা অস্থির হয়ে যাচ্ছি, আর দেশের মধ্যে আমাদের দেশের মানুষরা কি পরিস্থিতিতে আছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমার এরকম রাত, আসলে আমার এত টেনশনের রাত আমার অনেক দিন, আমার এরকম টেনশনের রাতের মধ্য দিয়ে আমি যাইনি। হ্যাঁ আমার খুব টেনশন, আমার খুব কষ্ট হতো, ঘুম হতো না আব্বু যখন মারা গেল। তারপর আমি অনেক দিন রাত্রে ঘুমাতে পারতাম না, মানে অনেক দিন আমি রাত্রে ঘুমাইলে হঠাৎ করে লাফ দিয়ে উঠতাম, আব্বুর স্মৃতিগুলো মনে পড়তো, মনে হতো আব্বু আমাকে ডাকতেছে। আব্বু মনে হতো আব্বু আমাকে ডেকে বলছে নিশি মা ওইটা দিত, মা রিমোটটা হাতে দিত, মা গামছাটা একটু দিত, মানে এগুলা মনে হইতো। আমি রাত্রে ঘুমাইতে পারতাম না, মানে কেমন একটা প্যানিকের মধ্যে ছিলাম আমি। তো
গতকালকে রাতটা আমার জন্য ওরকম ছিল। আসলে আমরা কেউই অশান্ত পরিবেশ চাই না, আমরা সবাই শান্তি চাই। আমরা যারা প্রবাসে আছি খুব ভালো আছি, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কিন্তু তারপরেও মনের মধ্যে কোথাও শান্তি জিনিসটা খুঁজে পাচ্ছি না। আসলে গতকালকে ভিডিওটাতে আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি নাই। আমার এত কষ্ট লাগছিল, এত খারাপ লাগছিল, আসলে কি বলবো। কারণ আমরা এখন ফেসবুকে ঢুকলেই যা দেখছি, যা হচ্ছে, যেটা ফেস করছে আমাদের পুরো বাংলাদেশের সবাই, তো সেই জিনিসটা যখন আমি এখান থেকে বসে দেখি বা আমার মতো হাজার প্রবাসী, লাখো প্রবাসী দেখে, সবারই সেম ফিলিংসটাই হয় আমি জানি। তো ভাবির সাথে অনেকক্ষণ কথা বললাম। ভাবি বললো টেনশন করিস না, ভাবির আব্বা মাও আছেন মিমের বাসায়। তো মিমরা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক করছে। আমি টুকটাক অনেক কিছু ওদের অ্যাড্রেসে অর্ডার করছি, ওরা ওগুলো রিসিভ করছে, এটা সেটা অনেক হেল্প করছে আমাকে আলহামদুলিল্লাহ। ছোট ভাই বোন থাকলে যেরকম একটা হেল্প পেতাম ওরকম হেল্প করছে। তো সেটাই আমি বলতেছিলাম যে আজকে বাবুর সাথে কথা হচ্ছিল, তো বলতেছিলাম যে ভাইয়া অনেক কষ্ট দিচ্ছি তোমাদেরকে। বলছে আরে আপা কি বলেন আপনি, ওরা আমাকে আপা ডাকে। বলতেছে আরে আপা কি বলেন আপনি, এগুলা কোনো কষ্ট? এগুলা কোনো কষ্টই না। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, হেফাজতে রাখে। আমি শুধু বলবো না যে আমার ফ্যামিলির জন্য দোয়া করেন, তারা যেন ভালোভাবে আমার কাছে এসে পৌঁছায়, সেটা তো অবশ্যই আমি চাই, আপনারা সবাই চান আমার ফ্যামিলি সুস্থভাবে সুন্দরভাবে আমার কাছে এসে পৌঁছাক। তাদেরও একটা টেনশন তো অবশ্যই কাজ করছে, কিন্তু আমরা সবাই পুরো বাংলাদেশের জন্য দোয়া করি, আমাদের বাংলাদেশটা সেই আগের মতো আবার সুন্দর হয়ে যাক, হানাহানি মারামারি এই জিনিসগুলো আর না থাকুক। আমাদের বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তাই না? আমাদের দেশটাকে চিরসবুজের দেশ বলা হয়। আমরা অতিথিপরায়ণ মানুষ, আমরা মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করি। আমার খুব পরিচিত একজন ব্লগার, ওনারা আমাদের পার্শ্ববর্তী দেশে, পরিচিত না সরি, আমি ওনাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। ওনারা রিসেন্ট বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। তো ঘুরতে এসে ওনারা আমাদের কয়েকজন ওনাদের ভিউয়ার যারা বাংলাদেশে আছেন ওনাদেরকে দাওয়াত করেছিলেন। ওনারা সেসব দাওয়াতে অ্যাটেন্ড করেছে এবং টেবিল ভর্তি খাবার দেখে ওনারা অবাক হয়েছে। ওনারা এটা চিন্তাও করতে পারে নাই যে একটা দেশে মানে একটা বাসায় দাওয়াত করলে এত রকমের আইটেম করা হয়। তো এটা মনে হয় একমাত্র আমাদের বাংলাদেশিদের মধ্যেই আছে যে আমরা যত বেশি আইটেম করতে পারি তত আমাদের কাছে শান্তি লাগে, মনে হয় যে না কম হয়ে গেল এরকম লাগে, তাই না? তো আমরা এই টাইপের মানুষ। আমাদের দেশে হানাহানি মারামারি এগুলো আমরা কেউই আশা করি না। আসলে আমরা প্রবাসীরা, আমাদের দেহটা থাকে এখানে, আমাদের মন আত্মা যাই বলেন না কেন দেশেই থাকে। কারণ দেশটা আমাদের জন্মভূমি, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। তো সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে সহি সালামতে ভালো রাখুক। কালকের দিনটাও যেন সবাইকে আল্লাহ হেফাজত করে, সামনের দিনগুলো যেন আল্লাহ সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশ আমাদের জন্য করে দেয়, সেটাই আমরা চাই। এছাড়া তো আমাদের কিছু চাওয়ার নাই। আজকে আমি হয়তো আমার ফ্যামিলির জন্য টেনশন করছি, আমার ফ্যামিলি সুস্থভাবে আমার কাছে আসতে পারবে কিনা সেটা। আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা হয়তো টেনশন করছে যে আমার ফ্যামিলির সুস্থভাবে বা বেঁচে আমার কাছে ফিরতে পারবে কিনা। এটাই আসলে, এছাড়া আর কিছুই না। যাই হোক, আমি আর কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।